যে ধরো এটা হলো 1 2 3 4, শুধু এভাবে লিখলে হয়? আমরা একটু উল্টা পাশেও লিখি 4 3 2 1। দেখো এইটা আমরা দিলাম হলো সাইন আর এইটা দিলাম হলো আমাদের কস। এখন কোণের মান কত থেকে শুরু হয়? কোণের মান শুরু হয় হচ্ছে এই জায়গায় 0 থেকে। তাহলে এটা হচ্ছে দেখো এই জায়গায় 0 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 3 2 1 0। এখন তুমি খেয়াল করো কোণের মান কত থেকে শুরু হয়? 0 থেকে। 0 30 45 60 90। এখন যেহেতু ক্যালকুলেটরের ইউজ নাই, আমরা এই কোণের মান নির্ণয় নিয়ে খুব ঝামেলায় পড়ি যে হচ্ছে কত ডিগ্রির মান কত। তো এই প্রত্যেকটাতে তুমি একটা রুট দাও, সবগুলাতে তুমি একটা রুট দাও, প্রত্যেকটাতে তুমি রুট দাও, এভরিহোয়ার তুমি একটা করে রুট দাও। হ্যাঁ, একটা করে রুট দাও। এখন সবগুলার সাথে তুমি 2 দ্বারা ভাগ করো, সবগুলার সাথে তুমি 2 দ্বারা ভাগ করো, প্রত্যেকটার সাথে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো। তাহলে এখন তুমি যে কোনো কোণের মান পেয়ে গেছো। যেমন সাইন 0 ডিগ্রি মান কত? 0 ডিভাইডেড বাই 2। উপরে 0 থাকলে মান 0। আমরা জানি উপরে 0 থাকলে মান হবে 0 আর নিচে 0 থাকলে মান হবে অসংজ্ঞায়িত। উপরে 0 থাকলে মান 0 আর নিচে 0 থাকলে মান অসংজ্ঞায়িত। তার মানে সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সাইন 45 ডিগ্রি মান কত? √2/2। √2/2, 2 মানে কি লেখা যায়? 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, তার মানে 1 ডিভাইডেড বাই √2। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, তার মানে √2/√2 মানে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। সাইন 60 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড বাই 2। সাইন 90 ডিগ্রি মান কত? 2/2। 2/2 মানে কত? 1। সবাই আমাকে বলো যে কোণের মানটা বের করা সবাই বুঝতে পারছো কিনা? যেমন cos 0 ডিগ্রি মান কত? 2/2। 2/2 কত? 1। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। cos 45 ডিগ্রি মান কত? √2/2, তার মানে কত? 1 ডিভাইডেড বাই √2। এই জায়গায় cos 60 ডিগ্রি মান কত হবে? 1 ডিভাইডেড বাই 2। তো সবাই আমাকে বলো যে কোণের মানটা বের করা তোমরা প্রত্যেককে বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। আর যদি এটা বুঝতে না পারো, এই হাতের মধ্যেও কিন্তু কোণের মান বের করা যায়। আমি এটা নিয়ে কথা বলবো না, এটা না জানলেও চলবে, এগুলো এখন অনেক আগেই তোমরা জানো। এখন আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা বোঝার চেষ্টা করব আজকে, এখন কিন্তু আবেগ শুরু হলো, খুব ভালো করে ফিল করিও। ত্রিকোণমিতির আসল রসটা এখন আস্তে আস্তে আমরা দেব, ঢেলে ঢেলে দেব। আসো ঢেলে দেই। হ্যাঁ, তাহলে ঢেলে দেওয়ার চেষ্টা করি। আমরা সেই ছোট্ট কাল থেকে মুখস্থ করে আসছি যে এই কোঅর্ডিনেটে অল পজিটিভ, এই কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, এই কোঅর্ডিনেটে টেন আর কট পজিটিভ, আর এই কোঅর্ডিনেটে হলো কস আর সেক পজিটিভ। আমার প্রশ্ন কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন তুমি বলতেছো এই কোঅর্ডিনেটে অল পজিটিভ, তুমি বলতেছো এই কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ, তুমি বলতেছো এই কোঅর্ডিনেটে টেন আর কট পজিটিভ, আর এই কোঅর্ডিনেটে কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। আমি আজকে তোমাকে প্রশ্ন করলাম এইটা কেন? আসলে চলো এটা কেন, এটার ফিলটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। তার আগে তোমরা সবাই এই জিনিসটা জানো যে আমরা জানি সাগরে লবণ অনেক, সাগরে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কবরে কবরে ভূত অনেক, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তার মানে টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এই মিনোমিকটা কি এটা একটু ভালো করে মনে রাখো। আমি আবারও বলছি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই জায়গায় এখন তুমি একটা জিনিস মনে রাখো যে অতিভুজ যেহেতু দৈর্ঘ্য, অতিভুজ অলওয়েজ প্লাস, অতিভুজ হবে অলওয়েজ প্লাস, অতিভুজ অলওয়েজ, অতিভুজ অলওয়েজ প্লাস। এখন ভাইয়া বলো তো দেখি, আমি এই কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, এই কোঅর্ডিনেটে আমি যদি সাইন থিটা চিন্তা করি, যে ধরো এখানে আমার এই রেখাটা থিটা কোণ তৈরি করলো, কন্ডিশন অনুযায়ী এইটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের এক্স এর মান আর এইটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। আমরা জানি
এইটা হলো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই অতিভুজ যার সাথে কোণ তৈরি করে, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে, এই রেখাটাকে আমরা বলি ভূমি। এই রেখাটাকে আমরা বলি ভূমি। আমরা সবাই জানি এই দিকে এক্স এর মান পজিটিভ আর এই দিকে এক্স এর মান নেগেটিভ। অনুরূপভাবে এই দিকে ওয়াই এর মান পজিটিভ, এই দিকে ওয়াই এর মান নেগেটিভ। তুমি দেখো এই কোঅর্ডিনেটে যদি কোনো বিন্দু অবস্থিত হয়, এই কোঅর্ডিনেটে যদি কোনো বিন্দু অবস্থিত হয়, তার এক্সও প্লাস ওয়াইও প্লাস, আবার অতিভুজ তো অলওয়েজ প্লাস। তার মানে এক্স মানে কি? এক্স মানে হলো ভূমি, ওয়াই মানে কি? ওয়াই মানে হলো লম্ব। তাহলে তুমি খেয়াল করে বলো তো দেখি, এখানে অতিভুজও প্লাস, লম্বও প্লাস, ভূমিও প্লাস। তাহলে যেহেতু এখানে অতিভুজ, লম্ব, ভূমি সবগুলাই প্লাস, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? সাইন থিটা সমান প্লাস ডিভাইডেড বাই প্লাস সমান হলো প্লাস। এই জায়গায় কস থিটা সমান কি হবে? প্লাস ডিভাইডেড বাই প্লাস, তার মানে এটাও অবশ্যই প্লাস হবে। আবার টেন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে প্লাস ডিভাইডেড বাই প্লাস, তার মানে এটাও অবশ্যই প্লাস হবে। আর এ কারণেই আমরা বলতেছি ফার্স্ট কোঅর্ডিনেটে সবগুলাই পজিটিভ। সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও যে ভাইয়া আমি এই ব্যাপারটা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারছি। যদি অনুধাবন করে থাকো, আমরা এবার এই কোঅর্ডিনেটের কথা চিন্তা করব যে ধরো এই কোঅর্ডিনেটে কোথাও এই বিন্দুটা অবস্থিত আছে, আর এটা যদি অবস্থিত থাকে, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের থিটা, আমার এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়াই। আমরা জানি এই অতিভুজটা যার সাথে কোণ তৈরি করে সেটা হলো ভূমি। তাহলে আমি দেখতেছি এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে, এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান হলো প্লাস। তাহলে তুমি খেয়াল করো এক্সটা আমাদের কি? এক্সটা হচ্ছে আমাদের ভূমি আর ওয়াইটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে দেখো এই সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য ভূমির মান হলো মাইনাস, ভূমির মান হলো মাইনাস, লম্বের মান হলো প্লাস, আর অতিভুজের মান অলওয়েজ কি? অতিভুজের মান হলো অলওয়েজ প্লাস। অতিভুজ অলওয়েজ প্লাস। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ আর অতিভুজ পজিটিভ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে দেখি আমাদের ব্যাপারগুলা কেমন হয়। সেকেন্ড কোঅর্ডিনেটে লম্ব কেমন? সেকেন্ড কোঅর্ডিনেটে লম্ব হলো পজিটিভ। দেখো এই যে সেকেন্ড কোঅর্ডিনেটে লম্ব পজিটিভ। অতিভুজ কেমন? অতিভুজ অলওয়েজ পজিটিভ, তার মানে এইটা আসবে পজিটিভ। তাহলে আমি সেকেন্ড কোঅর্ডিনেটে কস থিটার ব্যাপারটা কেমন হবে সেটা একটু দেখাতে চাচ্ছি। সেকেন্ড কোঅর্ডিনেটে ভূমি কেমন ভাইয়া? দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে ভূমি হচ্ছে আমাদের, ভূমি কেমন? সেকেন্ড কোঅর্ডিনেটে ভূমি হলো আমাদের নেগেটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে ভূমি হলো নেগেটিভ আর অতিভুজ অলওয়েজ পজিটিভ। আমরা জানি একটা নেগেটিভ আর একটা পজিটিভ হলে এটা অবশ্যই নেগেটিভ হবে। এবার আমরা চিন্তা করি লম্বটা কেমন? টেন থিটা কেমন হবে? টেন থিটা কেমন? দেখো লম্ব কেমন? লম্ব হলো পজিটিভ, ভূমি হলো নেগেটিভ, তার মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অবশ্যই এইটা নেগেটিভ হবে। তাহলে আমরা দেখলাম সেকেন্ড কোঅর্ডিনেটে কস আর টেন নেগেটিভ আর সাইন হলো পজিটিভ। এই কারণেই আমি বলি সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কোসেক পজিটিভ আর বাকি সবগুলা নেগেটিভ। তোমরা আমাকে এখন একটু কথা হলে কষ্ট করে জানাও যে তোমরা ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, এবং অনুরূপভাবে তোমরা এই কোঅর্ডিনেটের ব্যাপার স্যাপার আর এই কোঅর্ডিনেটের ব্যাপার স্যাপার তোমরা প্রত্যেককে বের করতে পারবে কিনা এটা আমাকে একটু কষ্ট করে জানাও। তো সবাই আমাকে এটা একটু জানাও যে একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এটা বোঝা হয়ে গেলে আমাদের আস্তে আস্তে সবই শুরু হবে ইনশাল্লাহ। যে আমরা এই কোঅর্ডিনেটে কি দেখলাম? ভূমির মানটা কেমন? ভূমির মানটা অর্থাৎ এক্স এর মানটা আমরা কি দেখতে পাচ্ছি? এক্স এর মানটা হচ্ছে এই দিকে, অর্থাৎ এক্স এর মানটা আমাদের নেগেটিভ, এক্স নেগেটিভ, তার মানে ভূমি নেগেটিভ। আর ওয়াইটা উপরের দিকে, ওয়াইটা কেমন? ওয়াইটা হলো পজিটিভ, তার মানে লম্ব পজিটিভ। তাহলে লম্ব পজিটিভ, ভূমি নেগেটিভ, আর অতিভুজ অলওয়েজ কেমন? পজিটিভ। এখন সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ অর্থাৎ পজিটিভ। আর
cos থিটা মানে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমরা জানি ভূমি হলো নেগেটিভ আর অতিভুজ হলো পজিটিভ, তাহলে উপরেরটা যদি নেগেটিভ মান হয় আর নিচেরটা যদি পজিটিভ হয় আলটিমেট মানটা কি হবে? নেগেটিভ হবে। আর টেন থিটা সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা দেখতেছি লম্ব হলো পজিটিভ, ভূমি হলো নেগেটিভ, লম্ব পজিটিভ, ভূমি নেগেটিভ, তাহলে আলটিমেট রেজাল্টটা কি আসবে? নেগেটিভ। সবাই আমাকে বলো যে ব্যাপারটা বুঝতে পারছো কিনা, সবার কাছে ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাতে থাকো। এখন তাহলে এই সুন্দর সিস্টেমটা দিয়ে আমরা কিছু অঙ্ক একদম দেখার সাথে সাথে উত্তর বলে করব, যেগুলা আমরা এর আগে অনেক পেইন নিয়ে বা প্যারা নিয়ে করছি। আমরা বইয়ের একটা কমন অঙ্ক করাই, যেই ধরনের অনেক ধরনের অঙ্ক পাবা তুমি। যেমন তোমার একটা কোশ্চেন আসলো যে টেন থিটা ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 12 এবং cos থিটা ঋণাত্মক হলে, cos থিটা ঋণাত্মক, খুব ভালো করে বুঝিও যে টেন থিটার মান হলো 5 ডিভাইডেড বাই 12 এবং cos থিটার মান ঋণাত্মক। তোমাকে বের করতে বলছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস টেন থিটা, এইটার মান বের করতে বলছে। তুমি খুব ভালো করে বুঝিও যে এখানে এই ধরনের অঙ্কে তুমি শর্তের দিকে তাকাবা। আমি আবার বলছি, এই ধরনের অঙ্কে তুমি শর্তের দিকে তাকাবা। শর্তটা কি বলছে? টেন থিটার মান পজিটিভ, তার মানে টেন থিটা ইকুয়াল টু 5/12, তো টেন থিটা ইকুয়াল টু 5/12 পজিটিভ। এখন টেন থিটার মান পজিটিভ কোন কোন কোঅর্ডিনেটে? টেন থিটার মান পজিটিভ দুইটা কোঅর্ডিনেটে। বলো তো দেখি কয় নম্বর কোঅর্ডিনেটে টেন থিটা পজিটিভ? 1 2 3 4। সবাই একটু কমেন্টে জানাও যে কয় নম্বর কোঅর্ডিনেটে টেন থিটা পজিটিভ। ইয়েস, সবাই বলছো যে 1 নম্বর আর 3 নম্বরে টেন থিটা পজিটিভ। এখন এবার বলছে cos থিটা নেগেটিভ। এখানে আমাকে একটু বলো তো দেখি, cos থিটা যদি নেগেটিভ হয় তাহলে 1 নম্বর কোঅর্ডিনেটে তো অল পজিটিভ, তার মানে cos থিটাও পজিটিভ। তাহলে আমার এই বিন্দুটা 1 নম্বর কোঅর্ডিনেটে অবস্থিত না 3 নম্বর কোঅর্ডিনেটে অবস্থিত? 3 নম্বর কোঅর্ডিনেটে কিন্তু cos থিটা নেগেটিভ। তাহলে বলো যে আমার এই টেন থিটা ইকুয়াল টু 5/12 আর cos থিটা নেগেটিভ, এই শর্তটা কয় নম্বর কোঅর্ডিনেটে ফুলফিল করে? 1 নম্বর কোঅর্ডিনেটে ফুলফিল করে না 3 নম্বর কোঅর্ডিনেটে ফুলফিল করে? সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাও। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিছো। তাহলে এটা 3 নম্বর কোঅর্ডিনেটে ফুলফিল করে, তার মানে আমাদের এই বিন্দুটা অবশ্যই 3 নম্বর কোঅর্ডিনেটে অবস্থিত। এখন তোমাকে কি বলছে? টেন থিটা ইকুয়াল টু হলো 5/12। টেন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। খুব ভালো করে বুঝিও, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন লম্ব কত? লম্ব হলো 5 আর ভূমি কত? ভূমি হলো 12। তাহলে আমার অতিভুজ কত হবে? অতিভুজ হবে √5² প্লাস 12², 5² প্লাস 12², তার মানে কত? 13। তাহলে অতিভুজের মান হলো আমাদের 13। এখন দেখো কত সহজে আমরা অঙ্কটা করে ফেলি। আমরা এখন কি কাজটা করব? সাইন থিটা তো আমাদের সাইন থিটা যোগ cos মাইনাস থিটা সমান আমরা জানি cos থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা, আর sec মাইনাস থিটা সমানও sec থিটা যোগ টেন থিটা। এখন ক্যালকুলেশন করলে আমরা শুধু মান বসাই দেব। সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তা লম্ব কত? খুব ভালো করে বুঝিও, লম্ব কত? লম্ব হচ্ছে 5, কিন্তু এটা ওয়াই অক্ষের কোন দিকে? নেগেটিভ দিকে। তা লম্বের মান হচ্ছে -5, লম্বের মান হলো -5 ডিভাইডেড বাই অতিভুজ কত? অতিভুজ হলো 12, তাহলে -5 ডিভাইডেড বাই, সরি, অতিভুজের মান কত? অতিভুজের মান 13 এবং অতিভুজ অলওয়েজ কেমন? পজিটিভ। তাহলে আমাদের সাইন থিটার মান ক্লিয়ার হয়ে গেছে, যোগ cos থিটা। এখন cos থিটা তুমি খেয়াল করো, এই কোঅর্ডিনেটে cos থিটা সমান কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে -12। দেখো এই দিকে x এর মান প্লাস আর এই দিকে x এর মান মাইনাস, তাহলে ভূমির মান কত? -12 আর অতিভুজের মান কত? +13।
অতিভুজ অলওয়েজ পজিটিভ ডিভাইডেড বাই সেক থিটা সমান কি? সেক থিটা সমান হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখন অতিভুজের মান কত? অতিভুজের মান হলো 13 আর ভূমির মান কত? ভূমির মান 12, ঠিক আছে, কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে। ভূমির মান 12 কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে পজিটিভ 12 হবে না নেগেটিভ 12 হবে? বলো, পজিটিভ 12 না নেগেটিভ 12? নেগেটিভ 12। এখন যোগ টেন থিটা, টেন থিটার মান কত দেয়া আছে? 5 ডিভাইডেড বাই 12। এই জায়গায় এখন আমাদের ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আগের মতো করে অনেক বড় ফর্মুলা ব্যবহার করে করার কোনো দরকার নাই। এইভাবে করলে একদিকে যেমন ফিলিংস পাওয়া যায়, অন্যদিকে অঙ্কটা ছোট হয়ে যায় এবং এটা রিটেন পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা সকল জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। সবাই আমাকে বলো যে ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এবং প্রত্যেকের কাছে এ টু জেড সবকিছু চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু জানাও। যে সবাই একটু বলো যে সবার কাছে ব্যাপারটা আজকের ক্লাসটা করো, ইনশাল্লাহ ত্রিকোণমিতির ভয়ের সাথে তোমার টুরু ব্রেকআপ হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গায় তোমার ত্রিকোণমিতির ভয়ের সাথে টুরু ব্রেকআপ আর ত্রিকোণমিতির সাথে তোমার টুরু লাভ স্থাপন হবে ইনশাল্লাহ। আমি আবার একটু রিপিট করি যে যেহেতু টেন থিটা পজিটিভ, তার মানে এটা 1 নম্বর কোঅর্ডিনেটেও থাকতে পারে, 3 নম্বর কোঅর্ডিনেটেও থাকতে পারে। কস থিটা নেগেটিভ, এই কোঅর্ডিনেটে তো কস থিটা পজিটিভ, তাহলে অবশ্যই অবশ্যই এই কোঅর্ডিনেটে কস থিটা নেগেটিভ, তার মানে অবশ্যই বিন্দুটা 3 নম্বর কোঅর্ডিনেটে অবস্থিত। তা 3 নম্বরে আমি একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এখানে কি বলছে? টেন থিটা সমান 5 ডিভাইডেড বাই 12, তার মানে টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, তা লম্বের মান হলো 5 আর ভূমির মান হলো 12, আর অতিভুজের মান তাহলে কত হবে? √5² প্লাস 12² সমান হলো 13। তাহলে সাইন থিটা, এখন কস মাইনাস থিটা মানে কি? কস থিটা। সেক মাইনাস থিটা মানে কি? সেক থিটা। টেন থিটার জায়গায় টেন থিটা লিখছি। এখন আমি যে কাজটা করছি, সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে আমার লম্বর মান কত? 5, কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাই -5। আর অতিভুজ অলওয়েজ কেমন? প্লাস, অতিভুজ অলওয়েজ প্লাস 13। এখন যোগ কস থিটা সমান কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখন ভূমি কোন দিকে? ভূমি কত? 12, কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাই -12 ডিভাইডেড বাই অতিভুজ কত? 13। সবাই আমাকে বলো যে প্রত্যেককে করতে পারবে কিনা, এবং এবং তোমার কাছে অঙ্কটা চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু জানাও। আজকে আমরা প্রত্যেকটা বাবুকে ইনশাল্লাহ ত্রিকোণমিতির এ টু জেড সব কিছু খাওয়াই দেব। তার আগে আমাকে একটু বলো যে ত্রিকোণমিতির সূত্রগুলা তোমাকে ছ্যাঁকা দিতে দিতে বারবার তাকে মুখস্থ করতে গেছো, কিন্তু সে বারবার তোমার কাছে ধরা দিছে এবং কিছুদিন পর তোমাকে রেখে চলে গেছে। মানে ব্যাপারটা কেমন? কিছুদিন তোমার কাছে সূত্রটা মুখস্থ থাকছে যখন তুমি পড়ছো, কিন্তু তারপর কিছুদিন পর সে তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তোমার মাথা থেকে বের হয়ে চলে গেছে। এরকম বারবার ত্রিকোণমিতির সূত্রের কাছে ছ্যাঁকা খাইছো কে কে, আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। তো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে, কারণ তোমাকে আজকে থেকে ত্রিকোণমিতির কোনো সূত্রই ইনশাল্লাহ ছ্যাঁকা দিতে পারবে না, কারণ তুমি আজকে থেকে ত্রিকোণমিতির কোনো সূত্র মুখস্থ করবে না। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে ত্রিকোণমিতির সূত্রগুলা থেকে ছ্যাঁকা খাইছো কে কে। হ্যাঁ, কোন কোন বাবুরা ছ্যাঁকা খাইছো? এবার আমি পুরো ত্রিকোণমিতিতে জাস্ট একটা জিনিস মনে রাখবো, শুধু একটা জিনিস মনে রাখবো পুরো ত্রিকোণমিতিতে, পুরো ত্রিকোণমিতির সূত্রগুলো মাথায় রাখার জন্য। সেই একটা জিনিস কি কি? সেই সুন্দর জিনিসটা হচ্ছে সাইনের সূত্রে দুটাই হবে এক, আলাদা আলাদা। সাইনের সূত্রে একটা সাইন একটা কস, সাইনের সূত্রে একটা সাইন একটা কস, আর কজের সূত্রে হয় দুটাই কস নাহলে দুটাই সাইন। সাইনের সূত্রে সবাই একটু লেখো, খাতায় লেখো, সাইনের সূত্রে একটা সাইন একটা কস, আর কজের সূত্রে হয় দুটাই কস নাহলে দুটাই সাইন। এখন আমরা খেয়াল করো, সাইনের সূত্রে কি হবে? একটা সাইন অর্থাৎ সাইন এ, আবার আরেকটা সূত্র আরেকটা কি হবে? কজ হবে, তার মানে কজ বি। তাহলে বাকিটা ইন্টারচেঞ্জ করলে কি হবে? কজ এ সাইন বি। খুব ভালো করে বুঝিও, আর একটু নিচ দিয়ে লেখা উচিত ছিল, কজ এ সাইন বি। তো আমি এখানে দেব হচ্ছে প্লাস চিহ্ন। সাইনের সূত্র সাইন দিয়ে শুরু হবে, আর কজের সূত্র কজ দিয়ে শুরু হবে। তাহলে এটা অবশ্যই কজ দিয়ে শুরু হবে এবং দুইটাই হবে একই রকম।
তার মানে cos a ইন্টু cos b, এরপরে হবে sin a ইন্টু sin b। খুব ভালো করে বুঝিও, সাইনের সূত্র যেহেতু মাঝখানে হয়েছে প্লাস, তাহলে কজের সূত্রের মাঝখানে হবে মাইনাস। এবার আমি তোমাকে এক এক করে দেখো সবগুলা ফর্মুলা তুমি কিভাবে বের করবে। তাহলে আমরা সাইন এ প্লাস বি বের করা শিখছি, তাহলে আমাকে যদি বলে যে এই এ মাইনাস বির ফর্মুলাটা কি হবে, সাইন এ মাইনাস বি, তাহলে কিচ্ছুই হবে না, আগেরটাই হবে, যা আছে তাই হবে। হ্যাঁ, শুধুমাত্র কজ এ সাইন বি সবই ঠিক আছে। তো এখানে যেহেতু প্লাসের জায়গায় মাইনাস, তাহলে এখানেও প্লাসের জায়গায় জাস্ট মাইনাস। এই জায়গায় অনুরূপভাবে তাহলে বলো cos a মাইনাস বির ফর্মুলাটা কি হবে। cos a মাইনাস বির ফর্মুলা সবই ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, sin a sin b সব ঠিক থাকবে। এখানে কি হয়েছে, প্লাসের জায়গায় মাইনাস, তার মানে মাঝের চিহ্নটা চেঞ্জ হয়েছে, তাহলে এখানেও মাঝের চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাসের জায়গায় কি হবে প্লাস। এবার আমাকে দেখো যে আমি এবার ধরতে চাই a ইকুয়াল টু বি, আমি এবার ধরতে চাই a ইকুয়াল টু বি। একটু ধরি না, একটু ধরেই দেখি a কে b ধরলে কি হয়, একটু দেখি না কি হয়। যে a ইকুয়াল টু যদি b ধরো, তাহলে b এর জায়গায় তুমি a বসাবা। আমি আবার বলছি, b এর জায়গায় a বসাবা। তাহলে সাইন সাইন a প্লাস a, তাহলে এটা হলো 2a সমান সাইন a কজ a, সাইন a কজ a যোগ cos a sin a, তার মানে sin a cos a প্লাস sin a cos a, sin a cos a প্লাস sin a cos a। তাহলে কয়টা sin a cos a হইল, দুইটা sin a cos a, তার মানে sin 2a সমান হচ্ছে 2 sin a cos a। এবার আমরা কি করব, অনুরূপভাবে b এর জায়গায় a বসাবো। খুব ভালো করে বুঝো, b এর জায়গায় a বসাবো। তাহলে b এর জায়গায় যদি a বসাই, তাহলে cos a প্লাস a, তার মানে cos 2a, cos 2a এটা সমান কি হবে cos a cos a, তার মানে b এর জায়গায় a, cos a স্কয়ার a মাইনাস sin a sin a, তার মানে কি sin a স্কয়ার a, তার মানে cos 2a সমান হলো আমাদের cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার আমরা আরেকটা কাজ করতে চাই, আমি এইটা এই জায়গায় দেখো একটা বাবু দেখতে কালা, আরেকটা বাবু দেখতে সাদা। আমি দুইটা বাবুকেই কালো বানাতে চাই অথবা দুইটা বাবুকেই সাদা বানাতে চাই, অর্থাৎ সবগুলাই কস করতে চাই অথবা সবগুলাকেই সাইন করতে চাই। এখন এই জায়গায় cos স্কয়ার a মাইনাস এই sin স্কয়ারের সমান কি হবে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে ক্যালকুলেশন করলে একবার তোমার আসবে 2 cos স্কয়ার a মাইনাস 1। ঠিক আছে, এই যে cos স্কয়ার a মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার a, তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a 2 cos স্কয়ার a মাইনাস 1। এবং তাহলে একটা তুমি ফর্মুলা পাবা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা ফর্মুলা তুমি পাবা 1 মাইনাস 2 sin স্কয়ার a। কিভাবে, আশা করি তোমাকে আর বুঝাইতে হবে না। হ্যাঁ, যে আমি এরপরে এবার কি লিখবো, cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার a লিখবো। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a লিখলে তোমার কি আসবে 1 মাইনাস 2 sin স্কয়ার a। এখন এই দুইটা তুমি যদি মনে না রাখো তাও হবে, এই দুইটা মনে না রাখলেও হবে। কিভাবে হবে, এবার দেখো টেকনিকটা দেখো, মনে না রাখলেও হবে। তুমি যদি চাও সবগুলাকে cos বানাবা, তাহলে যেটা বানাবা তার সামনে 2 দিবা, বাকিটা 1 হয়ে যাবে। তার মানে তুমি যদি সবগুলাকে cos বানাইতে চাও, তাহলে এটা হবে 2 cos স্কয়ার a মাইনাস 1, অথবা দুটাকেই তুমি যদি সাইন বানাইতে চাও, তাহলে বাকিটা হয়ে যাবে 1। এই cos স্কয়ারের জায়গায় হবে 1 আর sin স্কয়ারের সামনে একটা 2 আসবে, তার মানে 1 মাইনাস 2 sin স্কয়ার। সবাই আমাকে বলো এই পর্যন্ত প্রত্যেককে বুঝতে পারছো কিনা, প্রত্যেকের কাছে ব্যাপারটা চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা। আমি আবারও বলছি, এই ফর্মুলাটা জানলে তারপর তুমি কি করবা, একটার সামনে মানে দুইটা তুমি তো সেম বানাবা, হয় দুটাকেই cos বানাবা না দুটাকেই সাইন বানাবা। সেম বানানোর সময় তুমি কি করবা, সহজ পদ্ধতিটা কি, যেটা কে বানাবা ওইটার সামনে 2 দিবা আর বাকিটা 1 বানাবা। তাহলে তুমি যদি সব দুটাকেই cos বানাও, তাহলে এটা হবে 2 cos স্কয়ার a মাইনাস 1, আর দুটাকে তুমি যদি সাইন বানাও তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a। বলো এই পর্যন্ত প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু জানাতে থাকো।
এখন আমরা যে কাজটা করব, তাহলে আমি এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলা এই পর্যন্ত আমি শিখে গেছি। এবার আমার এ বি লিখতে ভাল লাগে না ভাই। তুমি কি এ বি লিখতেছো, আবুল বাবুল লিখতেছো। আমি আবুল বাবুল লিখতে চাই না। আমি এবার এ বির পরিবর্তে আমি ভুলেও এবার আর এ বি বসাবো না। এবার আমি এ বির পরিবর্তে সিডি বসাবো, বুঝছো? সিডি সিডি। তাহলে এ বির পরিবর্তে তাহলে সিডি কিভাবে বসাবো? আমি ধরে নিলাম এ প্লাস বি হলো সি, তার মানে এ মাইনাস বি হলো ডি। তার মানে যদি দুইটা যোগ করি তাহলে 2 এর মান হলো সি প্লাস ডি, তার মানে এর মান হলো সি প্লাস ডি বাই 2। অনুরূপভাবে বি এর মান হবে সি মাইনাস ডি বাই 2। খুব ভালো করে বুঝিও। তাহলে এ প্লাস বির মান হলো সি, এ মাইনাস বির মান হলো ডি, এর মান হলো সি প্লাস ডি বাই 2, আর বির মান হলো সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এবার কোনোভাবেই চাচ্ছি না যে এই সমীকরণে আমরা এ আর বি রাখবো। তাহলে আমি এ আর বি কে ভ্যানিশ করে দিয়ে সি আর ডি নিয়ে আসবো। আমার কি কনসেপ্ট ক্লিয়ার? এ ও বি কে ভ্যানিশ করে দিয়ে আমি কি নিয়ে আসবো? সি আর ডি নিয়ে আসবো। তাহলে আমি এবার এই দুইটা সমীকরণ যোগ করতে চাচ্ছি, এইটা আর এইটা যোগ করব। তাহলে দেখি না বাবু কি হয়। সাইন, দেখো সাইন এ প্লাস বি মানে কি? এ প্লাস বি সি, এ মাইনাস বি ডি, এ সি প্লাস ডি বাই 2, বি সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন এ প্লাস বি তার মানে হলো সাইন সি, যোগ সাইন এ মাইনাস বি তার মানে হলো সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমি এবার কি করব? এইটার এইটা যোগ করব, একই জিনিস যোগ করব। তাহলে এটা কত হবে? এটা কি হয়ে যাবে? 2 সাইন এ কস বি। এখানে আমি একটা বড় একটা ভুল করে ফেলছি, এ আর বি লিখে ফেলছি, কিন্তু এ আর বি কিন্তু ভুলেও লেখা যাবে না। এর পরিবর্তে কি লিখতে হবে? সি প্লাস ডি বাই 2, আর বি এর পরিবর্তে কি লিখতে হবে? সি মাইনাস ডি বাই 2। আর এই অংশ আর এই অংশ তো কাটা। তাহলে আমরা বুঝলাম সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা? এবার আমি কি করতে চাই? এবার কিচ্ছু করতে চাই না, এবার আমি বিয়োগ করে দিতে চাই। মানে এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি, আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয়টার চিহ্ন কি করতে হয়? চেঞ্জ করতে হয়। তাহলে দ্বিতীয়টার চিহ্ন যদি চেঞ্জ করে দেই তাহলে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এইটা হবে প্লাস। তাহলে কি ঘটনা ঘটবে? দেখো এবার ঘটনা ঘটবে, সাইন উপরেরটা হলো সাইন এ প্লাস বি, এ প্লাস বি হলো সি, এরপরে কি আছে? মাইনাস সাইন এ মাইনাস বি, তার মানে এটা হলো সাইন ডি সমান এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা যাবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটা থাকবে কজের সাইন বি কজের সাইন বি, তার মানে 2 কজ এ সাইন বি। কিন্তু মহাপুরুষ তুমি বিশাল একটা ভুল করিয়াছো বাবু, তুমি করিয়াছো ভুল। এ আর বি লিখিয়া দিতে হবে এখন তোমায় ভুলের মাসুল। তো এ আর বি তো আমাকে লেখা যাবে না, এর পরিবর্তে আমরা কি লিখবো? সি প্লাস ডি বাই 2, বি এর পরিবর্তে আমি কি লিখবো? সি মাইনাস ডি বাই 2। সবাই আমাকে বলো যে ব্যাপার কি, এই সূত্র কি আর কখনো মুখস্থ করতে হবে? সবাই আমাকে একটু জানাতে থাকো যে সূত্র মুখস্থ করতে হবে কিনা। এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে চাই। এখানে আমরা একইভাবে প্রথমে যোগ করব। যোগ করলে কি হবে? cos c প্লাস cos d, cos c প্লাস cos d। তাহলে মাইনাস প্লাস কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে এইবার ব্যাপারটা কেমন হবে? 2 cos a cos b। কিন্তু আমার তো ভুলেও এ আর বি লেখা যাবে না, আমার ভুলেও কখনো এ আর বি লেখা যাবে না। এর পরিবর্তে কি লিখবো? সি প্লাস ডি বাই 2, আর বি এর পরিবর্তে লিখবো সি মাইনাস ডি বাই 2। সবাই আমাকে বলো অনুরূপভাবে আমি যদি এখান থেকে এটা বিয়োগ করে দেই, আমি cos c মাইনাস cos d এর ফর্মুলা পাবো। এভাবে আমি যদি 2বার 3বার প্র্যাকটিস করি, আমি এই সূত্রগুলো কখনোই ভুলে যাব না এবং সূত্রগুলো আমার সাথে সাথে মাথায় আসবে। 2-3 বার বারবার খাতায় লিখে ক্যালকুলেশন করলেও আসবে। শুধুমাত্র এই ফর্মুলাগুলো না, আমি আজকে তোমাকে দেখাবো বিপরীত বৃত্তীয় ফাংশনের ওই ইনভার্সের সূত্রগুলোও তোমাকে মুখস্থ করতে হবে না ভাইয়া, কোনো সূত্রই মুখস্থ করার দরকার নাই। সবাই আমাকে বলো এই পর্যন্ত প্রত্যেককে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তো অনেকে বলছো চয়কার চকচকা ফয়কার ফকফকা, সবাই বুঝতে পারছো।
আচ্ছা রয়কার রোকন ভাই বুঝছো, দ্যাটস গ্রেট। শাকিল বলছে হ্যাঁ বুঝতে পারছিস, দ্যাটস গ্রেট। জয় বুঝতে পারছিস, থ্যাংক ইউ, মানে সবাই বুঝতে পারছিস। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি সেটা সলভ দেবো ইনশাল্লাহ। এবার এবার আমরা এইটা সব বুঝে গেছি, তাহলে এই ফর্মুলাগুলো নিয়ে আমাদের আপাতত কোনো কথা নাই। দেখো cos 2a, আমরা এবার এখান থেকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো শিখবো। দেখো কিভাবে আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলাগুলো শিখি, একটু খেয়াল করো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলা এবার আমাকে শিখতেই হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস, ক্লাসের মেইন পার্টটা কিন্তু পরে। ক্লাসের মেইন পার্ট যেটা কোপ, ধমাধম কোপ, কোপ হবে, আগুন জ্বলবে, এই আগুন ঝরবে কিন্তু কিছুক্ষণ পর। আগে আমরা বেসিকগুলা ক্লিয়ার করে নেই। সূত্র যেহেতু আমাদেরকে অনেক পেইন দিছে, এই সূত্রটার পেইন মানে সূত্রের পেইন থেকে আমাকে আগে বের হয়ে আসতে হবে। তা এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে আমাদের প্লাস। তো অনুরূপভাবে আমি এত ফর্মুলা এখানে রাখতে চাচ্ছি না আপাতত, এটা মিশাই দিচ্ছি। দেখো তাহলে আমি যদি এখানে মাইনাস দেই তাহলে এখানে হবে মাইনাস। এবার আমরা একটা কাজ করি, আমাদের কাজটা কি দেখো, আমাদের কাজটা হচ্ছে খুবই সিম্পল, একদম সিম্পল। আমরা ধরে নিলাম সাইন এ এইটা সমান হলো এক্স, সাইন এ এইটা সমান হলো আমাদের এক্স। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো সাইন ইনভার্স এক্স এইটা সমান হচ্ছে এ, সাইন ইনভার্স এক্স এইটা সমান এ। তার আগে আমি তোমাকে ক্লিয়ার করি, যেমন আমি লিখতেছি সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে আমি লিখি হলেও সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে ফার্স্ট অফ অল ইনভার্স আকারে যা থাকে সেগুলো হলো কোণের মান। তার মানে এইটা সাইন ইনভার্স হাফ, এটা একটা কিসের মান, কোণের মান, যার মান কত 30 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স এক্স এটা একটা কিসের মান, কোণের মান। কজ ইনভার্স এক্স এটা একটা কিসের মান, কোণের মান। টেন ইনভার্স এক্স এটা একটা কিসের মান, কোণের মান। সবাই এই ব্যাপারটা ফিল করতে পারছো কিনা আমাকে একটু বলো, যে ইনভার্স মানে ওইগুলো হলো কোণের মান। 30 ডিগ্রি যা সাইন ইনভার্স এক্সও সেম তাই, 60 ডিগ্রি যা টেন ইনভার্স এক্সও সেম তাই, মানে ওগুলো একটা কোণের মান নির্দেশ করে। এবার খেয়াল করো যে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে এ। আর একটা জিনিস আমি ধরি সাইন বি এটা সমান হচ্ছে আমাদের ওয়াই, তার মানে বি মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স ওয়াই। এখন তুমি খেয়াল করো, এবার খেলাটা দেখো কেমনে জমে। এ প্লাস বি, আমরা জানি সাইনের ভেতরে যা থাকে এটা একটা কিসের মান, সাইনের ভেতরে যা থাকে এটা একটা কোণের মান। তাহলে আমি এ প্লাস বির মান রাখতে চাচ্ছি, এ প্লাস বি। তাহলে এই সাইনটা ওই পাশে গিয়ে আগে কি হয়ে যাবে, এই সাইনটা ওই পাশে গিয়ে আগে হয়ে যাবে সাইন ইনভার্স, সাইন ইনভার্স। এইটা কি হবে, তোমার আমার এই ভেতরের ফর্মুলা, পুরা ফর্মুলাটা এখানে আসবে, পুরা ফর্মুলাটা এখানে আসবে। এখন এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, এ মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স। আর বি মানে আমাদের কি, বি মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স ওয়াই। তাহলে বি মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স ওয়াই, হ্যাঁ সাইন ইনভার্স ওয়াই। তার মানে আমি এ প্লাস বিটা বসাচ্ছি, তাহলে এর পরিবর্তে বসাচ্ছি সাইন ইনভার্স এক্স, বির পরিবর্তে বসাচ্ছি সাইন ইনভার্স ওয়াই। আর এই সাইনটা তো আগেই ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, সাইন ইনভার্স। তাহলে ব্র্যাকেটের ভেতরে কোন ফর্মুলাটা পড়বে, এই ফর্মুলাটা পড়বে। এখন সাইন এ মানে কি, সাইন এ মানে হলো এক্স, সাইন এ হলো এক্স। কস বি, কস বি সমান কি তুমি কিন্তু নিজেও জানো না, কস বি সমান তুমি জানো না, কিন্তু তুমি কি সমান জানো, সাইন বি সমান জানো। তাহলে কস বি সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এ স্কোয়ার বি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ সাইন বি মানে হলো ওয়াই, সাইন বি মানে হচ্ছে ওয়াই। তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার যোগ এই জায়গায় কজ এ, কজ এ সমান কিন্তু তুমি জানো না, তুমি জানো কি সমান, সাইন এ সমান জানো। তাহলে কজ এ সমান কি 1 মাইনাস সাইন এ স্কোয়ার এ। এখন 1 মাইনাস সাইন এ সমান কি এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন বি মানে কত, সাইন বি মানে ওয়াই। সবাই আমাকে বলো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা, সবার কাছে ঘটনাটা চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা।
বলো সবার কাছে ব্যাপারটা চয়কার চকচকা ফয়কর ফক ফক কিনা, এটা আমাকে একটু বলো। তো অনুরূপভাবে তাহলে যদি আমি এখানে মাইনাস দিতাম, খুব ভালো করে বুঝিও যে এখানে যদি আমি মাইনাস দিতাম তাহলে এখানেও হতো মাইনাস, তার মানে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানেও হয়তো মাইনাস। তার মানে আমাদের কিন্তু এই সূত্রটা আর মুখস্থ করার কিচ্ছু নাই। যেমন তুমি এখানে কি শিখছো একটু আগে দেখো, তুমি ফর্মুলাটা শিখছো sin 2a সমান হচ্ছে 2 sin a cos a। দেখো 2 sin a cos a। তাহলে আমি শুধুমাত্র কোণের মানটা রাখতে চাচ্ছি, অর্থাৎ 2a কে রাখতে চাচ্ছি। তাহলে 2a কে যদি রাখি তাহলে 2a রাখলাম, সাইনটা ওই পাশে গিয়ে কি হবে, সাইনটা ওই পাশে গিয়ে আগে হবে সাইন ইনভার্স। তাহলে ব্র্যাকেটের ভেতরে কি থাকবে, ব্র্যাকেটের ভেতরে এই অংশটা থাকবে ব্র্যাকেটের ভেতরে। এখন এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, এ মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, এ মানে আমাদের সাইন ইনভার্স এক্স, আর বি মানে সাইন ইনভার্স ওয়াই। তাহলে 2 sin a, 2 sin a, sin a মানে কি এক্স, তার মানে 2x ইন্টু কজের সমান কি তুমি কিছু জানো, জানো না। কজের সমান তো তুমি কিছু জানো না, কারণ এখানে তুমি সবই ধরছো কি দিয়া, সাইন দিয়া। তাহলে কজের সমান কি রুট ওভার 1 মাইনাস সাইন এ স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ, সাইন এ মানে কি, সাইন এ মানে হলো আমাদের এক্স, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। সবাই আমাকে বলো ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু জানাও। ভাইয়া আমি তোমাকে তো অঙ্ক করাচ্ছি না, আমি তোমাকে সূত্র দেখাচ্ছি যেগুলো তুমি মুখস্থ করছো, এগুলা মুখস্থ করার মতো কিছুই নাই এখানে, এখানে এখানে মুখস্থ করার মতো কিছু নাই। আমি তোমাকে এটা বুঝাচ্ছি, আমি তোমাকে অঙ্ক করাচ্ছি না। আমি যখন তুমি অঙ্ক করাবো তখন তুমি এখানে থাকতে পারবা না, তুমি লাভ দিয়ে উঠবা মিয়া। আরে মিয়া আগে ফিল করো, এই সূত্রগুলো তোমার লাগবে, ভর্তি পরীক্ষায় রিটেন আছে, সূত্র ভুলে গেলে তোমার কোনো কিছু হবে না। এই জায়গায় খেয়াল করো, আমি যদি বলি এখানে কজের সূত্র, এখানে সবগুলা কি দিয়া, কজ দিয়া। তাহলে এবার আমি কি ধরবো, আমি এবার ধরবো কজ এ, এটা সমান কত, কজ এ সমান এক্স। খুব ভালো করে বুঝিও, কজ এ সমান হলো এক্স, তাহলে এ সমান কত, এর সমান হবে কজ ইনভার্স এক্স, এ সমান আমাদের কজ ইনভার্স এক্স। অনুরূপভাবে কজ বি, এটা সমান হচ্ছে ওয়াই, তাহলে বি সমান কত, বি সমান হচ্ছে কজ ইনভার্স ওয়াই। তাহলে খেয়াল কর, এবার তুমি সবই ধরছো কি দিয়া, সবই ধরছো হচ্ছে কজ দিয়া, সব ধরছো কজ দিয়া। তাহলে এই জায়গায় আমি তো শুধুমাত্র কোণের মান রাখবো, কজটাকে আমি আগে ওই পাশে পাঠাই দিই, তাহলে এই কজকে এ পাশে পাঠাই দিলে হবে কজ ইনভার্স। তাহলে ব্র্যাকেটের ভেতরে কি আসবে, ব্র্যাকেটের ভেতরে এই অংশে যা আছে তাই আসবে। আর এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স, আর বি মানে আমাদের কি কজ ইনভার্স ওয়াই। তাহলে এ হচ্ছে কজ ইনভার্স এক্স, বি হচ্ছে আমাদের কজ ইনভার্স ওয়াই। এখন বলো কজ এ মানে কি এক্স, কজ বি মানে কি ওয়াই, মাইনাস সাইন এ মানে কি, সাইন এ দিয়ে কিন্তু তুমি এখানে কিছু ধরো নাই, সাইন এ দিয়ে কিছু ধরো নাই। সাইন এ মানে কি, সাইন এ মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারে, কজ এ মানে কি এক্স, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কারণ সাইন বি মানে কি হবে 1 মাইনাস কজ স্কোয়ার বি, সাইন বি মানে 1 মাইনাস কজ স্কোয়ার বি, তার মানে 1 মাইনাস কত স্কোয়ার ওয়াই স্কোয়ার। এভাবে তুমি দুইবার প্র্যাকটিস করো, দেখবে তোমাকে আর এখানে কোনো সূত্র মুখস্থ করা লাগবে না। আর যখন তুমি সূত্র মুখস্থ করবে তখন কিন্তু তুমি এই সূত্র জীবনেও, তোমার জীবন যৌবন ব্যবহার করেও তুমি ত্রিকোণমিতির সূত্র কখনো মাথায় রাখতে পারবে না, অতীতেও পারো নাই, ভবিষ্যতেও পারবে না। আর এই জায়গায় যখন আমি অঙ্ক করাবো তখন তুমি এই জায়গায় থাকতে পারবা না, লাফ দিয়ে উঠবা, একদম চিতল মাছের মতো এরকম করে লাফাবা। কই মাছ যেমন মনে করো যে হলো ডাঙ্গায় উঠলে যে অবস্থা হয় ইলিশ মাছ, ওই ইলিশ মাছের মতো লাফাবা মিয়া।
আগে তোমাকে ফিল করতে হবে, ম্যাথ ফিল করতে হবে, তারপরে ম্যাজিক্যাল কনসেপ্ট দেখাইতে হবে। এই লোক এমন কোনো কিছু দেখায় না যেটা ওই অঙ্কের জন্য অ্যাপ্লাই হয়, অন্য কোনো অঙ্কের বেলায় গিয়ে দেখায়। সরি, আমরা তোমাদের শেখাবো ম্যাজিক্যাল কনসেপ্ট। তো সবাই আমাকে বলো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। যে এই জায়গায় এখন কি আমার কোনো ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করা লাগবে? আমার কোনো ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করার দরকার নাই। তুমি লজিকগুলো জানো, লজিকগুলো জেনে তুমি দুইবার একটু প্র্যাকটিস করো, দেখবে তুমি সূত্র মুখস্থ করার প্যারা থেকে বের হয়ে গেছো। তো এই জায়গায় চলো আমরা বেশ কিছু অঙ্ক করি। ফিলিংস, অঙ্কের ভেতরে চলে আসবে ফিলিংস। খেয়াল করো না ও ভাইয়া, যে ধরো এখানে আমরা ইনভার্স ফাংশনের একটা অঙ্ক করি, সাইন tan ইনভার্স cos cot cos ইনভার্স 3x divided by 1 minus x square equal to what? 10 cos inverse sin cot inverse x equal to what? Sin cot inverse 10 cos inverse 3 divided by 5 equal to what? Sin cos inverse 10 sin inverse x equal to what? আমার এখানে চারটা অঙ্ক আছে। আমার এখানে কয়টা অঙ্ক আছে? চারটা অঙ্ক আছে। একটা জিনিস বলো তো দেখি, পৃথিবীতে সকল প্রাণী, আমরা মানুষ সহ সবাই একা একা থাকতে চায় না কিভাবে থাকতে চায়? এটা আমাকে একটু জানাও। পৃথিবীতে সবাই কি একলা থাকতে চায় না দোকলা থাকতে চায়? একা থাকতে চায় না জোড়ায় জোড়ায় থাকতে চায়? এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, পৃথিবীতে সবাই জোড়ায় জোড়ায় থাকতে চায়। আর এরকম দুইটা জোড়া হচ্ছে, একটা হলো সাইন কস, একটা হলো সাইন কস, আরেকটা হলো টেন কট। যে তাহলে এখানে কাপল কারা কারা কারা? কাপল হচ্ছে একটা হলো সাইন কস কাপল, আরেকটা হলো টেন আর কট কাপল। খুব ভালো করে বুঝিও। তাহলে এক কাপল হচ্ছে সাইন কস, আরেক কাপল হচ্ছে টেন কট। এখন বলো তো দেখি, এই যে কারো মধ্যে যখন রিলেশন চলে, কারো মধ্যে যখন রিলেশন চলে তখন তারা কিভাবে থাকতে চায়? তখন তারা কাছাকাছি থাকতে চায়, কাছাকাছি থাকতে চায়, একদম দিলের সাথে দিল মিলায়া থাকতে চায়। ইউ আর অনলি মাইন্ড। বাট এই জায়গায় তোমার জীবনে প্রেম আসতেও পারে, নাও পারে। তবে তোমার জীবনে যদি একবার প্রেম আসে, ব্রেকআপ হবে, এটা কত পার্সেন্ট নিশ্চিত? ব্রেকআপ হবে এটা 100% নিশ্চিত। কিন্তু যখন তোমার আর তার মধ্যে ব্রেকআপ হবে, তখন কি তোমরা কাছাকাছি থাকবা না দুইজন দুই প্রান্তে চলে যাবা? দুইজন দুই প্রান্তে চলে যাবে, দূরে চলে যাবে। তো অনুরূপভাবে ব্যাপারটা হবে এরকম যে একজনের মধ্যে যদি রিলেশনশিপ থাকে, আরেকজনের মধ্যে থাকবে হলো ব্রেকআপ। অর্থাৎ যদি মাঝখানে থাকে সাইন আর কস আর দুই প্রান্তে থাকবে টেন আর কট, অথবা ভেতরে যদি থাকে তোমার টেন আর কট, তাহলে বাইরে থাকবে কি সাইন আর কস। যেমন তুমি খেয়াল করো, এখানে ভেতরে ভেতরে কি আছে? টেন আর কট, আর বাইরে বাইরে কি আছে? সাইন আর কস। কন্ডিশন হলো যদি ভেতরে ভেতরে থাকে সাইন কস, তাহলে বাইরে বাইরে থাকবে টেন কট, অথবা ভেতরে ভেতরে যদি তোমার মনে করো যে হচ্ছে টেন কট থাকে, তাহলে বাইরে বাইরে থাকবে সাইন কস। ভেতরে ভেতরে সাইন কস থাকলে দুই প্রান্তে থাকবে টেন কট। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? যে যদি দেখা যায় যে কাছাকাছি আছে সাইন কস, বাইরে বাইরে টেন কট, অথবা বাইরে বাইরে সাইন কস, কাছাকাছি টেন কট, অর্থাৎ মাঝখানে টেন কট, যদি এই কন্ডিশন মেনে চলে, যদি এই কন্ডিশন মেনে চলে, আগে আমরা দেখি কোনটা কোনটা এই কন্ডিশন মেনে চলে। তাহলে ভেতরে ভেতরে টেন কট, বাইরে বাইরে সাইন কস, তার মানে কন্ডিশন মেনে চলছে। আর যদি কন্ডিশন মেনে চলে, তাহলে সবার শেষে যা থাকবে সেইটাই উত্তর, 3x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। দিস ইজ আনসার। শেষ। এবার খেয়াল করো, ভেতরে ভেতরে কি আছে? ভেতরে ভেতরে কি আছে? সাইন কস। ভেতরে ভেতরে কি আছে? সাইন কস। জোড়া ঠিক।
বাইরে বাইরে কি আছে 10 কট, 10 কট, তার মানে কন্ডিশন মিলছে। যদি কন্ডিশন মিলে যায় সবার শেষে যা থাকবে সেইটাই উত্তর, এটাই আনসার। এবার আরেকটা জিনিস খেয়াল করো, ভেতরে ভেতরে কি আছে 10 কট, বাইরে বাইরে কি আছে sin cos, তাহলে কন্ডিশন মিলে গেছে। তাহলে আমাকে বলো এখানে আনসার কত হবে, সবাই একটু কমেন্ট করে জানাও এবং আমাকে বলো যে কেমন হলো। এবার তুমি খেয়াল করো, ইয়েস তোমাদের সবার উত্তর সঠিক, এটার আনসার হলো 3/5। তো এবার আমরা এই অঙ্কটা করে ফেলবো। দেখো যে এবার দেখো আমাদের কি কন্ডিশন মিলছে কিনা। এবার দেখো ভেতরে ভেতরে তোমার cos 10 জোড়া মেলে নাই, জোড়া মেলে নাই, তাহলে জোড়া যদি না মেলে তাহলে কি করতে হবে, তাহলে তাদের শেষ ইচ্ছা পূরণ করতে হবে। সবাই এবার আমাকে বাস্তবতার নিরিখে উত্তর দিবা। হ্যাঁ,
যে যখন হিরো আর হিরোইনের মধ্যে রিলেশন চলে, হিরো আর হিরোইনের মধ্যে রিলেশন চলে, তখন একটা ডায়লগ খুব কমন হয়। আমি ডায়লগটার অর্ধেক বলে দেবো, তোমরা বাকি অর্ধেক বলবা। যে সৃষ্টিকর্তার কাছে, আমি সৃষ্টিকর্তার কাছে সব সময় একটাই প্রার্থনা করি, সব সময় আমি একটাই প্রার্থনা করি, তোমার আর আমার জন্ম একসাথে হয় নাই, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে পরের অংশটুকু তোমরা বলো যে তোমার আর আমার জন্ম একসাথে হয় নাই, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা। কি সেই প্রার্থনাটা কি? আমরা সেই প্রার্থনাটা ফুলফিল করে দেব, আমাদের অঙ্ক হয়ে যাবে। তার আগে আমি আবার একটু তোমাকে মনে করে দেই, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, আর হচ্ছে টেরা লম্বা ভূত। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এবং টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, সবার ডায়লগ সঠিক। তোমার আর আমার জন্ম একসাথে হয় নাই, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে তোমার আর আমার মৃত্যু যাতে একসাথে হয়। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা মারবো জোড়ায় জোড়ায়, আজকে আমরা তাদেরকে জোড়ায় জোড়ায় মারবো। কিন্তু কথা হচ্ছে, তারা যে জোড়ায় জোড়ায় এতদিন ছিল, তারা মরে যাওয়ার আগে কি রেখে যাবে? তাদের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হবে না? হবে তো। তাহলে তারা মরে যাওয়ার আগে কি রেখে যাবে? ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। তারা মরে যাওয়ার আগে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। তাহলে এইবার খেয়াল করো, এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব। যদি না মানে তাহলে আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে আমি প্রথমে একটা চিত্র আঁকবো, খুব ভালো করে বুঝিও। তাহলে অবশ্যই প্রথমে আমি এই জোড়াকে ধরবো এবং এই জোড়াকে পরের লাইনে লিখবো না, এই জোড়াকে পরের লাইনে লিখবো না, কিন্তু এই জোড়াকে যেহেতু মেরে ফেলবো, তাহলে এই জোড়া কি রেখে যাবে? ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে কার ফলে? এই দুইজনের মিলিত ক্রিয়ার ফলে। এই দুইজনের মিলিত ক্রিয়ার ফলে এখানে একটা ভবিষ্যৎ প্রজন্ম রাখবো। তাহলে এবার চিত্র আঁকবো কোনটা অনুযায়ী? প্রথমটা অনুযায়ী চিত্র আঁকবো। এখন সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন থিটা সমান হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এক্স মানে এক্স ডিভাইডেড বাই 1। তো লম্ব কত? লম্ব হলো এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হলো 1। সব সময় আমরা কি জানি কোনটা বড়? অতিভুজ বড়। তার মানে অতিভুজ থেকে বিয়োগ করতে হয়, অতিভুজ থেকে বিয়োগ করতে হয়। তার মানে এই মানটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। এই মানটা হবে √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। মহান পিথাগোরাস অ্যাপ্লাই করছি। তো খেয়াল করো, আমি চিত্র আঁকছি সাইন অনুযায়ী, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো এইটার মিলিত ক্রিয়ায় হবে। তাহলে এইটা অনুযায়ী চিত্র আঁকছি, তাহলে এইটা অনুযায়ী মান বসাবো। তাহলে টেন সমান কি? টেন সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কত? এক্স, আর ভূমি কত? √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই দুইজনকে মেরে ফেললাম এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম হলো এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই কিভাবে তৈরি হবে? দুইজনের মিলিত ক্রিয়ায় তৈরি হবে। তার মানে এটা অনুযায়ী আমি চিত্র আঁকছি আর এটা অনুযায়ী মান বসাইছি, তাহলে এটা হচ্ছে এদের ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে এবার আমি কি করব? এবার অবশ্যই আমি এই জোড়াকে মেরে ফেলবো, এই জোড়াকে মেরে ফেলবো। কিন্তু মরে যাওয়ার আগে তারা কি রেখে যাবে? মরে যাওয়ার আগে তারা ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। তাহলে এখানে আমি তাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবো। তাহলে ভবিষ্যৎ প্রজন্মটা কি হবে? এটার জন্য আমরা একটা আলট্রাসোনোগ্রাম বসাইলাম, অর্থাৎ একটা ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, যে কি ঘটনা ঘটবে? তাহলে চিত্র আঁকবো কি অনুযায়ী? কজ অনুযায়ী। কজ সমান কি? কজ সমান হচ্ছে আমাদের ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। কজ সমান আমাদের ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত? ভূমি হলো এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন বলো তো দেখি লম্ব কি হবে? এখানে বড় কোনটা? বড় হচ্ছে অতিভুজ। কোনটা থেকে বাদ দিবা? অতিভুজ থেকে বাদ দিবা, অতিভুজ থেকে বাদ দিবা। তাহলে মহান পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান কি হবে? লম্ব স্কোয়ার। তার মানে √1 মাইনাস 2x স্কোয়ার, √1 মাইনাস 2x স্কোয়ার। তাহলে কজ অনুযায়ী আমি চিত্র আঁকছি, তাহলে মান বসাবো কি অনুযায়ী? একটা অনুযায়ী চিত্র
আরেকটা অনুযায়ী মান, কারণ এই দুইজনের মিলিত ক্রিয়ায় হলো ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে সাইন অনুযায়ী যদি আমি মান বসাই, সাইন সমান কি? সাইন সমান হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমার প্রশ্ন, লম্বের মান কত? লম্বের মান হচ্ছে √1 - 2x স্কয়ার। আর অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে √1 - x স্কয়ার। তাহলে সকল জোড়া মারা শেষ, আমার অঙ্কও করা শেষ। এটাই আনসার, অর্থাৎ √1 - 2x স্কয়ার ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, বা তোমাদের কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমাদের এখানে অঙ্কের নিয়মটা ছিল, তোমার আর আমার জন্ম একসাথে হয় নাই তাতে কোনো আপত্তি নাই, আমাদের মৃত্যুটা যাতে একসাথে হয়। আরে বেটা, তোরা যদি একসাথে মরতে চাইতেছস তাহলে আমরা একটা একটা করে জোড়া ধরবো এবং তাদেরকে মেরে ফেলবো, কিন্তু এই জোড়াটা মেরে ফেলার আগে তাদের মিলিত ক্রিয়ায় এখানে একটা ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের নিয়মটা কি? প্রথমটা অনুযায়ী চিত্র আঁকবো আর দ্বিতীয়টা অনুযায়ী মান বসাবো। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার কিনা, চয়কার চকচকা কিনা, ফয়াকার ফকফকা কিনা, এটা আমাকে একটু জানাতে থাকো। সবাই আমাকে বলো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। তো তাহলে আমরা এখানে এইটা যেহেতু তোমরা সবাই বুঝে গেছো, এবার আমরা নতুন আরেকটা কনসেপ্টে যাব, যে নতুন আরেকটা কনসেপ্টের অঙ্ক করব। দেখো কিভাবে এই অঙ্কগুলো আমরা দেখার সাথে সাথে করে ফেলি, এই জিনিসটা নিয়ে তোমরা একটু খেয়াল করো। এইরকম অঙ্ক তোমাদের বইয়ে অনেক আছে, এবার আমরা এই অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার আগে তোমার যে জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই জাস্ট সূত্র জানলে তুমি দেখবা খুব দ্রুত অঙ্ক করে ফেলতে পারছো। যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান কত? 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হলো 1। আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত? 1। আমরা জানি যখন sin ইনটু sin ইনভার্স, অর্থাৎ যে মান তারই যদি ইনভার্স থাকে তাহলে এটা সমান হয় শেষে যেটা থাকে সেইটা। তাহলে এখানে যা এখানেও যদি তাই থাকে তাহলে আমার উত্তর হয়ে যায় কোনটা? লাস্টের টুকু হয়ে যায় আনসার। তুমি খেয়াল করো যে এখানে তোমার কি আছে? sec। এখন আমার প্রশ্ন, সেককে কি 10 বানানোর কোনো অপশন আছে? সেককে কি 10 বানানোর কোনো অপশন আছে? সেককে 10 বানানোর কোনো অপশন নাই। দেখো আছে, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এইটার সমান আমি লিখতে পারবো 1 প্লাস, তাহলে এটা কি হবে দেখো, আমি একবার লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, tan স্কয়ার tan ইনভার্স 2, tan স্কয়ার tan ইনভার্স 2। এখন 10 কাটা যাবে, তাহলে এখানে হবে 2 স্কয়ার, 1 প্লাস 2 স্কয়ার। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে করব? আচ্ছা, এরপরে আছে মাইনাস। খেয়াল করো cosec আর cot দিয়ে কখন আমার অঙ্কটা সহজ হয়ে যাবে? এখানেও cot আছে, আমি যদি এখানেও cot বানাইতে পারি,
এখন তুমি খেয়াল করো কসেককে কট বানানোর কোনো সুযোগ আছে কিনা? আছে। আমরা জানি কি কসেক স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে এইটা সমান তোমার কি হবে 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 3 ও কট ইনভার্স রুট 3। আচ্ছা ওকে, এখন তুমি যদি ক্যালকুলেশন করো এইটা হবে 1 প্লাস 2 স্কোয়ার মাইনাস এটা হবে 1 প্লাস, এখানে কট কট ইনভার্স কাটা যাবে, শুধুমাত্র থাকবে হলো রুট থ্রি স্কোয়ার, রুট 3 স্কোয়ার। তার মানে এটা হচ্ছে তোমার 5 আর এটা আসতেছে তোমার হলো 1 আর 4 হলো 1 আর 3 4, তার মানে 5 বিয়োগ 4 সমান কত? 1। 5 বিয়োগ 4 এটা সমান হলো 1। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা যদি বুঝে থাকো এবার আমরা এই ব্যাপারটা কোপানো মেথডে করব। তাহলে কিভাবে করব দেখো, এটা রিটেন প্রসেস দেখাইছি। রিটেন প্রসেসটা হচ্ছে অঙ্ক করার জন্য এবার খুব দ্রুত করার প্রসেসটা হচ্ছে, খেয়াল করো সেকরে তো 10 বানানো যায়, সেকরে তো 10 বানানো যায় আমরা জানি। এখন সেককে 10 বানানোর সূত্রটা কি? সেককে 10 বানানোর সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার থিটা, 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার পাইছি, এখানেও আছে কি 10, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে 2 স্কোয়ার মাইনাস, খেয়াল করো কসেক স্কোয়ার থিটা সমান কি? কসেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানেও আছে কি কটই আছে, এখানেও আছে কট, তাহলে যেটা আছে সেটা তার উপরে হলো স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 5 মাইনাস 4 তার মানে হলো 1। এই হলো আমার কোপানো মেথড। এবার আমরা এই অঙ্কটা কোপানো মেথড দিয়ে সলভ করব। কসেককে কি বানানোর অপশন আছে? কসেককে বানানোর অপশন আছে 1 প্লাস কট, কসেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে আমার লাগে হচ্ছে কট, কিন্তু আছে কি 10। তাহলে 10 কে যদি আমি কট বানাই তাহলে 1/2টা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে না? 10 কে যদি আমি কট বানাই তাহলে 1/2টা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তার মানে এটা হবে 1 প্লাস 2 স্কোয়ার, 1 প্লাস 2 স্কোয়ার। এবার এটা শেষ, যোগ। এবার সেককে কি বানানোর অপশন আছে? সেককে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার থিটা, খুব ভালো করে বুঝিও, 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তাহলে তোমার হলো 1 প্লাস 10 স্কোয়ার থিটা বানানোর অপশন আছে, কিন্তু এখানে আছে কি কট। এখন কটকে 10 বানাইলে কি হবে? হাফ আছে 2 হয়ে যাবে, তার মানে 1 প্লাস 2 স্কোয়ার। তাহলে আমার অঙ্কের উত্তর হবে 10। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা ব্যাপারটা? প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা। আমরা আরেকটা অঙ্ক করি যে কসেক স্কোয়ার কট ইনভার্স রুট 3, হ্যাঁ, যোগ যোগ সেক স্কোয়ার কট ইনভার্স রুট 3, দুইটা অঙ্ক আমাদের, যে এটা করলে তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা যে কসেক স্কোয়ার কি? কসেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানেও ভেতরেও কি আছে? ভেতরেও আছে আমাদের কট, ভেতরেও আমার কট আছে, তার মানে কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস রুট 3 স্কোয়ার, 1 প্লাস রুট 3 স্কোয়ার যোগ সেক স্কোয়ার থিটা সমান কি? সেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস 10 স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার থিটা, কিন্তু এখানে তো 10 নাই, এখানে আছে কি কট। তাহলে 10 বানাইতে গেলে কি হবে? 1 ডিভাইডেড বাই রুট 3 হয়ে যাবে, রুট 3 আছে 1/√3 হয়ে যাবে, 1 প্লাস 1/√3 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে যেটাই আসবে সেটাই হবে উত্তর। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? না বুঝতে পারলে আমি ডিটেলস করে দেখাবো, সমস্যা নাই।
যে আমি এখানে কিছুই করি না, কোনো শর্টকাট অ্যাপ্লাই করি নাই, বাট আমি সূত্রটাকে ছোট করে দিছি, মাঝখানে লাইনগুলোকে আমি ডিলিট করে দিছি, আর কিচ্ছু করি নাই। সবাই আমাকে বলো যে ব্যাপারটা ক্লিয়ার কিনা। হয়তো প্রথম দিকে একটু আনক্লিয়ার থাকতে পারে, এখন ব্যাপারটা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। ভাইয়া এখানে কিছুই না, এখানে তুমি দেখবা sec স্কয়ার থিটা সমান কি, sec স্কয়ার থিটা এটা সমান হলো 1 প্লাস টেন স্কয়ার থিটা। তুমি দেখবা এখানে যেটা এখানেও সেটা কিনা, যদি ভেতরেও সেটা হয় তাহলে মান যেটা আছে ওটাই থাকবে, আর যদি ভেতরে না হয় ওইটা তাহলে তুমি ওটাকে চেঞ্জ করে দিবা। যেমন sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস টেন স্কয়ার থিটা, তাহলে আমার ব্র্যাকেটেও কি আছে, ভেতরেও কি আছে 10, তাহলে 10 যেহেতু আছে তাহলে কোনো চেঞ্জ হবে না, 2 আছে 2ই থাকবে, 1 প্লাস 2 স্কয়ার মাইনাস মাইনাস cosec স্কয়ার থিটা সমান কি, cosec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে ভেতরেও কি আছে cot আছে, তার মানে কোনো চেঞ্জ নাই, যা আছে তাই থাকবে 1 প্লাস √3 স্কয়ার। শেষ। আমি পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা কি, cosec স্কয়ার থিটা সমান কি, cosec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে আমার লাগবে কোনটা cot, আমার লাগবে হলো cot, দেয়া আছে কি 10, তাহলে কি হবে 1 প্লাস 10 কে কট বানাইলে কি হয়ে যাবে, হাফটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে না, হাফটা 2 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2 স্কয়ার আছে তাই স্কয়ার, যোগ sec স্কয়ার থিটা সমান কি, sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস 10 স্কয়ার থিটা, তাহলে আমার ভেতরে কি থাকা লাগবে, ভেতরে থাকা লাগবে 10, কিন্তু ভেতরে কি আছে cot, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে cotকে কি বানাইতে হবে 10 বানাইতে হবে, তাহলে cotকে 10 বানানোর উপায়টা কি 1 প্লাস cotকে 10 বানানোর উপায় আছে, হাফ আছে, এটা উল্টে দেব, তার মানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, 1 প্লাস 2 স্কয়ার। সবাই আমাকে বলো এখন প্রত্যেকের কাছে ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। আরে ভাই কেমনে কাটা যায় এটা তো আমি ফার্স্টে দেখাইছি, এইটা তো হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস, আর ডিটেলস করলে তুমি কি করবা, ডিটেলস করলে তুমি সূত্র অ্যাপ্লাই করবা এভাবে 1 প্লাস sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস 10 স্কয়ার 10 ইনভার্স 2, হ্যাঁ তাহলে sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস 10 স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স √3। ভাইয়া এই চ্যাপ্টার যারা আগে করো নাই তারা তো এই ক্লাসে এসে লাভ নাই, এটা তো ভর্তি পরীক্ষার জন্য আমরা স্পেশাল ক্লাস করাচ্ছি। তাহলে 1 প্লাস, তাহলে 10 10 কাটা এখানে আছে 2 তাই হবে 2 স্কয়ার মাইনাস, খেয়াল করো 1 প্লাস cot কাটা, তাহলে এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে এটা হবে √3 স্কয়ার, তাহলে এইটা হচ্ছে আমার বেসিক প্রসেস। তো তোমরা যারা এরকম একদম মার কাট উপায়ে প্রত্যেকটা অঙ্ক করতে চাও তারা যদি চাও আমাদের ব্যাচে জয়েন করতে পারো, আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসগুলো শুরু হয়ে গেছে, কালকে 10টায় আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস আছে। ভার্সিটি ব্যাচ আমরা একদম A to Z তোমার প্রত্যেকটা জায়গার মার কাট উপায়গুলো শেখাই দেবো, যে সবগুলা মার কাট উপায় শিখবে, তুমি ম্যাজিক্যাল কনসেপ্ট শিখবে, যে ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে তুমি এক উপায়ে অনেকগুলো অঙ্ক করতে পারবে। শুধু তাই না, আমাদের ভর্তি পরীক্ষা এটা একটা মানে অল্প সময়ের মধ্যে তোমাকে অনেক বেশি প্রিপারেশন নিতে হয়, এই কারণে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন যে চ্যাপ্টারটা পড়তেছি ওই চ্যাপ্টারটার উপরে তারপরের দিন পরীক্ষা হচ্ছে, অর্থাৎ আমরা প্রতিদিন ক্লাস করাচ্ছি, প্রতিদিন পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তুমি কন্টিনিউয়াস জবাবদিহিতার মধ্যে আসো। অন্যান্য অনলাইন প্রোগ্রামে তুমি খেয়াল নিয়ে দেখবে যে ম্যাথ ফিজিক্সের তেমন কোনো পরীক্ষা ওইভাবে হয় না, কিন্তু আমরা প্রতিদিন তোমার এমসিকিউ পরীক্ষা নেব, আবার প্রতি সপ্তাহে রিটেন পরীক্ষা নিচ্ছি। আমি গ্রুপে তোমাকে একটা প্ল্যান দিয়ে দিয়েছি যে দেখবা আমরা কিভাবে পুরো ম্যাথটা কমপ্লিট করে দেব, পুরো ফিজিক্সটা কমপ্লিট করে দেব। তো তোমরা যারা জয়েন করতে চাও খুব দ্রুত এনরোল করে ফেলো, কালকে ক্লাস আছে, আবার আজকে রাত 10টাতেও ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস আছে।
এখানে আর তোমরা যারা চিন্তা করতেছো যে ভাইয়া আমি শুধুমাত্র এই ম্যাজিক্যাল কনসেপ্টগুলো শিখতে চাই, যে আমি এই মান কাট উপায়গুলো শিখতে চাই, তো তোমরা একটা কাজ করতে পারো, আমাদের মাত্র 750 টাকা ফিতে ফিজিক্স ম্যাজিক্যাল কনসেপ্টের একটা ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখ থেকে। আবার এখানে আমরা শুধুমাত্র ম্যাজিক্যাল কনসেপ্ট অ্যান্ড শর্টকাট ট্রিক্সগুলো শেখাবো। অনুরূপভাবে ফিজিক্সের ম্যাজিক্যাল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্সের কোর্স ফি হচ্ছে 750 টাকা। আর একটা জিনিস দেখো, একটু আমাকে বলো তো দেখি, এখানে তোমরা কে কে আসো এইচএসসি 2020 ব্যাচ, আমাকে একটু বলো। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করানো হয় এখানে A to Z, তোমাকে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, রুয়েট, টুয়েট, আমরা সবগুলা কোশ্চেন ব্যাংক ধরে ধরে সলভ করাই দেব। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে কথাগুলো অবশ্যই বলতে হবে, দেখো ভাইয়া, ভর্তি পরীক্ষা শুধুমাত্র তোমার স্বপ্ন না। ভর্তি পরীক্ষা এটা তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন, তোমার শিক্ষকের স্বপ্ন। যে মাটা তোমার জন্মের পর থেকে তোমার সুখটাকে নিজের সুখ মনে করে কন্টিনিউয়াস প্রত্যেকটা মুহূর্তে তোমার জন্য, তোমার পাশে ছিল, তোমার প্রতিটা মুহূর্তে তোমার জন্য দোয়া করে, তোমার জন্য না হোক অ্যাটলিস্ট সেই দুঃখিনী মায়ের জন্য হলেও তোমাকে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে হবে, তোমাকে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে যে বাবাটা কন্টিনিউয়াস কি জানি বল, কন্টিনিউয়াস আমাদের মাথার ঘাম পায়ে ফেলে তোমার সকল চাহিদা পূরণ করতেছে, তার জন্য হলেও আমাকে কি করতে হবে, আমাকে ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে হবে। আর আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা তো অটো পাস ব্যাচ। এই যে কেউ আমাকে গালি দিচ্ছে অটো পাস বলে, আবার কেউ বলতেছে যে হচ্ছে তুই পারবি না, তোর দ্বারা হবে না। এই যে আমাদের চারপাশে হেটার্সের কিন্তু কোনো অভাব নাই, চারপাশে আমাদের হেটার্সের কোনো অভাব নেই, আমরা তাদের কথা অনেক বেশি কষ্ট পাই। তুমি কি জানো যে হেটার্সকে সব চাইতে, এই যে হেটার্সরা তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, তোমাকে বলতেছে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না, এরকম আত্মীয় স্বজনও কিন্তু আশেপাশে নাই। তুমি কি এই কথাগুলোর জবাব দিতে চাও না জবাব দিতে চাও না? এটা আমাকে একটু বলো তো দেখি ভাইয়া। যে আমরা সবাই এইটার প্রতিদান দিতে চাই। তুমি কি জানো যে সেই যে শত্রুর জন্য সবচেয়ে বড় প্রতিশোধ কোনটা? শত্রুর জন্য বড় প্রতিশোধ হচ্ছে তাকে আঘাত করা না, তাকে কষ্ট দেওয়া না। একজন শত্রুর জন্য সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে তোমার সাকসেস। তুমি যদি সফল হও, তুমি যদি, তোমাকে আজকে যে বলতেছে তুমি এই কাজটা করতে পারবে না, তুমি যদি সেই কাজটা করে দেখাও, তাহলে তার মুখখানা দেখতে কি হবে? তার মুখখানা দেখতে হবে একদম বিড়ালের পশ্চাৎ দেশের মতো। তো সেই বিড়ালের পশ্চাৎ দেশের মতো মুখটা দেখতে হলেও তোমাকে ভর্তি পরীক্ষায় দেখাই দিতে হবে, তোমাকে চান্স পাইতে হবে। এই কারণে 3টা মাস একদম লেগে থেকে পরিশ্রম করতে হবে। আমি জানি তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের সকলের সেই দক্ষতা আছে, তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষায় নিজের যোগ্যতাকে প্রমাণ করে দিতে পারবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তবে তোমাদের এই ভর্তি যুদ্ধে কন্টিনিউয়াস একদম ছায়া হিসেবে তোমরা আমাকে পাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা এ পর্যন্তই থাকুক। তো তোমাদের প্রত্যেকের জন্য দোয়া, ভালোবাসার শুভকামনা। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পরবর্তীতে ইনবক্সে করতে পারবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।